নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা ৪ আসনে জামায়াতের এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার, বাতিল হতে পারে সংসদ সদস্য পদ। ব্রহ্মপুত্র ঘাঘট করতোয়া নদীর পানি বাড়ায় গাইবান্ধায় নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন জায়গায় ভাঙন। নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তার পানি। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ৪৮ ঘন্টার মধ্যে বন্যার পূর্বাভাস। হাম সংক্রমণে গত ৬ মাসে বাংলাদেশে মৃত্যু ছড়ালো ৮০০। একদিনে আরো ৬ শিশুর প্রাণহানি। শুধু সিলেটেই প্রাণ হারিয়েছে ১০৭ জন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। স্বাগত এখন জনপদে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি ইসিকে জানিয়েছে দল। বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। পরে এক বিবৃতিতে জানানো হয় বহিষ্কারের বিষয়টি। উল্লেখ করা হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশের জামায়াতে ইসলামের এমন সিদ্ধান্ত। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অভিহিত করার সিদ্ধান্ত হয়। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ বাতিল হওয়ার নিয়ম নেই। তবে এমন ঘটনায় ইসির পরামর্শ চাওয়া হলে পদ না থাকার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের। এদিকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে শ্যামনগর পৌর সদরের জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষোভ মিছিল হয়। পরে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তারা কেলেঙ্কারির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদ সদস্য পদ থেকে সরিয়ে দেয়া এবং শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণার দাবিও জানান তারা। এর আগে গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচিত ভিডিওকে এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হয়। পরে বিয়ের মাধ্যমে বিষয়টি বিভিন্নভাবে খতিয়ে দেখা হয়। উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি। উত্তরাঞ্চল থেকে উপকূল বিভিন্ন জেলায় তলিয়ে যাচ্ছে ফসলি জমি, বাড়ছে নদী ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ও বসতবাড়ি। পরিস্থিতি নিয়ে বাড়ছে স্থানীয়দের উদ্বেগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের বিভিন্ন নদ নদীতে আবারও ঊর্ধ্বমুখী পানির প্রবাহ। উজানের ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে দেখা দিয়েছে নতুন করে জলাবদ্ধতা ও নদী ভাঙনের আশঙ্কা। কোথাও ফসলি জমি তলিয়ে যাচ্ছে, কোথাও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে। পানির উচ্চতা বাড়ায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পাটসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। একই সঙ্গে নদীর অন্তত ৪৫টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙন কবলিত ২৫টি পয়েন্টে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এই যে এখন নদী ভাঙন হচ্ছে, আমরা ঘর দুয়ার ভাঙে নিয়ে গেছি, এখন কোথায় থাকবো, কি করবো, দিশেহারা হচ্ছি। ভিটে বাড়ি আমাদের নদীর মধ্যে, মনে করেন এই সাইডে নদীর মধ্যে এখানে আমার ১০-১২ বিঘা জমি ছিল, এগুলো সমস্ত ভাঙি যাওয়ার পরে এগুলো বিলীন হয়ে গেছে।
এদিকে নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তার পানি, পাশাপাশি যমুনেশ্বরী, চিকলি, ঘাঘট ও খটখটিয়া সহ তিস্তার শাখা নদীগুলোরও পানি কমেছে। তাই বন্যা পরিস্থিতি না হলেও সার্বিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের আশা, বৃষ্টিপাত ও উজানের ঢল কমলে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। উপকূলীয় জেলা পটুয়াখালীতেও অব্যাহত রয়েছে বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত 9.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি নদ নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে শঙ্কা। আমাদের যে বিস্ফোরা করছি, এই বিস্ফোরায় এখন বর্তমানে অনেক ক্ষতি হয়ে গেছে, বেমালা ক্ষতি হয়েছে, যে ক্ষতির কোনো শেষ নেই। বোট চালায় 15 দিন ধরে, বৃষ্টির জন্য কোনো কাজকর্ম করতে পারি না। অন্যদিকে ফেনী, সোনাগাজী ও দাগনভূঞা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা অস্থায়ী হিসাবে আছি, কোন রকম মনে করেন ঘরের চাল তাল খুলি বুঝে নিয়ে এক সাইডে আছি। প্রচুর মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, সরকারি রাস্তা চলে গেছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর রক্ষা বাঁধের অন্তত 60 মিটার অংশে আবারও ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের পানির চাপে জেলার বিভিন্ন নদ নদীর পানিও বেড়েছে। এর প্রভাবে ভূঁইয়াপুর তারাকান্দি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আশেপাশে তো অনেক বাড়ি ঘরে তলায় যাবো, এটা যদি ভাঙে জায়গা, যদি রাস্তা ভাঙে তাহলে আমাদের হয়তো আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েকদিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে উজানের বৃষ্টিপাত এবং নদীর পানির প্রবাহের উপর। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আফনান অপসরা, এখন। সাভারের উত্তর রাজাসন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। দুপুরে তিনি এই কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় ড্রেনেজ ব্যবস্থা সচল করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। নজরুল ইসলাম এ সময় বলেন, জলাবদ্ধতা সহ এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা পর্যায়ক্রমে সমাধানে কাজ করা হবে। দ্রুত সংস্কার কাজ শেষ হলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা সংশ্লিষ্টদের। হাম সংক্রমণে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত মে মাস পর্যন্ত 6 মাসে বাংলাদেশে 42,174 জন রোগী হামে আক্রান্ত হয়েছেন। এদিকে চলতি বছরের 15 মার্চ থেকে গত 6 মাসে দেশে হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 803 জনে। আর বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা 95 জন আর উপসর্গে মৃত্যু হয়েছে 708 জনের। গত 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে 904 জনের মধ্যে। এ সময় নিশ্চিত শনাক্ত হয়েছেন 133 জন। এখন পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন 1,20,000 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 14,000-এর বেশি। এদিকে সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত 24 ঘন্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 107 জনে। এ নিয়ে আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। সিলেটে হামের সংক্রমণ কেন কমছে না, চিকিৎসকরাও বা কি বলছেন এ নিয়ে? দেখুন, প্রতিনিয়ত এই যে হামের গ্রাফটি আমরা যদি বলি, সেটি কিন্তু প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী। যেমন আমি গতকালকের সূত্র যদি বলি, গতকাল কিন্তু 51 জন নতুন করে রোগী ভর্তি হচ্ছিলেন, কিন্তু এই 24 ঘন্টায় সেটি বেড়ে দাঁড়িয়েছে 71 জনে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখছি গ্রাফটা কিন্তু 20 জন রোগী বেশি ভর্তি হয়েছে শুধুমাত্র হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং মৃত্যুর কথা যদি বলি, সেটি তো কোনোভাবেই আসলে ঠেকানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু সিলেটে গত 24 ঘন্টা
ঘন্টার চিত্র যদি বলি, গত 24 ঘন্টায় 2 জন শিশু মারা গেছে এবং 72 ঘন্টায় কিন্তু 7 জন শিশুর প্রাণ চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং আমি যদি গত 24 ঘন্টার একই তথ্য আপনাকে একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে বলতে হয় যে 227 জন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে, জেলার এবং উপজেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু 227 জন চিকিৎসা নিচ্ছেন এই রোগে। যদিও ল্যাব কনফার্ম রোগীর সংখ্যা হচ্ছে 568 জন, অর্থাৎ ল্যাব নিশ্চিতভাবে যেটি বলছে হামের রোগীর সংখ্যা 568 জন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি বলছে 3000-এরও বেশি রোগী কিন্তু এই হামের রেশ নিয়ে বা হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। এবং গতকালকে যে 2টি শিশু মারা গেছে প্রত্যেকের বয়স কিন্তু 5 বছর এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা মৃত্যুবরণ করেন। এবং আমি এখন যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে কিন্তু 83 জন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং আমরা যেমনটি দেখছিলাম আসলে আইসিইউ বেডের সংখ্যা, আমরা এই বছরের শুরুতে অর্থাৎ যখন হামের প্রাদুর্ভাবটি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মাত্র 5টি আইসিইউ বেড দিয়ে শুরু করা হয়, কিন্তু ক্রমান্বয়ে এটি 10টি এবং পরবর্তীতে 20টি, সর্বশেষ কিন্তু 34টি বেড আইসিইউ বেড করা হয়, কিন্তু তাতেও দেখা যাচ্ছে কোনো কোনো সময় কিন্তু সংকুলান করা সম্ভব হয় না রোগীদেরকে এবং সংকটাপন্ন রোগীদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখেছি যে 107 জন, অর্থাৎ যে বছরের শুরু থেকে এখন পর্যন্ত 107টি শিশুর তাজা প্রাণ কিন্তু চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন আসলে এই রোগের প্রাদুর্ভাবটি কেন বাড়ছে বা মৃত্যু কেন ঠেকানো যাচ্ছে না, সেটি কিন্তু সুস্পষ্টভাবে কেউই বলতে পারছে না। বিশেষ করে চিকিৎসকরা যেমনটি বলছেন যে নানা জটিলতা নিয়ে আসলে ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর নিয়ে রোগীরা মারা যাচ্ছে, তবে মূল কারণটি কি বা এটি কেন কমানো যাচ্ছে না সেটি কিন্তু কেউ সদুত্তর করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে সিলেটে হাম রোগের সর্বশেষ খবর। স্বর্ণা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর 3 সদস্য তদন্ত কমিটি গঠন করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে এভাবেই হাসপাতালের বেডে শুয়ে আছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। গত 21 জুলাই দুপুরে পৌরসভার বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে 17 ব্যাচের ফার্মাসি বিভাগের শিক্ষার্থী সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুস সহ কয়েকজন মিলে তুহিনকে র্যাগিংয়ের নামে হেনস্থা করেন। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থী। রাত 8টার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে র্যাগিংয়ের ঘটনা শুনে চিকিৎসক তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। প্রথম দিন একটু যা দেখার কথা তার উল্টোটা দেখলাম আর কি, মানে একটা ভয় ঢুকে গেল শুরুতেই। পরবর্তীতে একটাকে মানে ওভারকাম করা কতটা কষ্ট হবে সেটা আসলে বলা যাবে না, অনেক কষ্ট হবে। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বিভাগের প্রধান। তার বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে প্রচণ্ড মানসিক নির্যাতন করে এবং সে কারণে সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গিয়ে তারপর বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়, সেটা নিয়ে এসে এখানে ভর্তি হয়। সন্তানের করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তুহিনের মা। দোষীদের শাস্তি দাবি করেন তিনি। আমার সন্তান সুষ্ঠু বিচার আমি চাই, তোমরা আমার সুষ্ঠু, আমি ওইগুলো যেগুলো সন্তানের আমার সন্তানও আঘাত করছে এর আমি বিচার চাই। সাধারণ শিক্ষার্থীরা ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যারা এই কাজ করছে ওদের অবশ্যই এটা ওরা খুবই খারাপ কাজ করেছে। কোনোভাবে হেনস্থা এবং র্যাগিংয়ের শিকার না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টরাল বডি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। এই ঘটনার পর 3 সদস্য তদন্ত কমিটি গঠন করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর পুলিশ বলছে র্যাগিংয়ের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সংশ্লিষ্ট একটা তদন্ত কমিটি করে দিয়েছেন এবং দ্রুত সময়ের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যে শাস্তির ব্যবস্থা করা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা ব্যবস্থা করবে। এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে এ বিষয়ে আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সিনিয়র ব্যাচের একাধিক শিক্ষার্থীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি। এখন পাবনা। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের 24 ঘন্টার মধ্যে 7 বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। পুলিশ জানায় গত 20 জুলাই স্কুল ছুটির পর পশ্চিম সফরভাটা এলাকা থেকে ওয়াসিফাকে কৌশলে সিএনজিতে তুলে অপহরণ করে দুর্বৃত্তরা। গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত ফয়সাল সম্পর্কে জানা গেছে তিনি ভুক্তভোগী শিশুর বাবার আপন মামাতো ভাই। পূর্ব পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি। পরে এই কাজে নিজের পরিচিত কয়েকজন সিএনজি চালককেও যুক্ত করেন। অপহরণের সময় শিশুটিকে বলা হয় তার বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যেতে পাঠানো হয়েছে। এই মিথ্যা তথ্য বিশ্বাস করে শিশুটি সিএনজিতে ওঠার পর তাকে নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। ঘটনার পর ভুক্তভোগীর বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা 4 থেকে 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণ চক্রের 3 সদস্যকে এবং জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি। আমরা দ্রুত এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব অনুযায়ী দুর্যোগের কারণে দেশে প্রায় 49,60,000 মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ চিফ অফ মিশন ডক্টর লরা চম্বন্ধ। সকালে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণকালে তিনি কথা বলেন। লরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। আগামীতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়বে। তাই বাংলাদেশ সরকারকে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। দুর্যোগ প্রবণ এলাকায় সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে IOM বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন লরা। এ সময় তিনি চট্টগ্রাম ও কক্সবাজারে 1000 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন। The monsoon rains and as well the flooding that is affecting all of Bangladesh. IOM is extremely concerned about the affected families and communities. I know very much that all of the communities here that have been affected by the floods have lost so much. They've lost their house, they've lost their belongings, and it's a very scary moment when you lose everything. গান, কবিতা, দ্রোহ, প্রেম আর সাম্যের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সরকার ঘোষিত নজরুল বর্ষের বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী। জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজন করা হয় দিনব্যাপী এই অনুষ্ঠান। অনুষ্ঠানের ছিল প্রবন্ধ উপস্থাপন, নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আল ফোরকান। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা নজরুল তার লেখনীর মাধ্যমে আজীবন তুলে ধরেছেন। নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে যত বেশি গবেষণা করা হবে, ততই তার সৃষ্টি ও দর্শন সম্পর্কে নতুন নতুন দিক উন্মোচিত হবে বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। আমরা সবাই চলুন একবার ক্লাসে আবার ফিরে আসি। ছাত্রদের আমরা যে ক্লাসে নাই সে কথা বলছি না, যে অর্থে ক্লাসে থাকা সে অর্থেই যাতে আমরা ক্লাসে ফিরে আসি, যে অর্থে গবেষণায় ফিরে আসা সে অর্থেই যাতে গবেষণায় ফিরে আসি। ট্রান্সলেশনাল রিসার্চ উই ওয়ান্ট টু ডু। আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনারা ইনভলভ করুন। এই ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব রকম মেধা আছে।
এর মধ্যে দিয়ে শেষ করছি এখন জনপদ। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv তে।